নমস্কার। কেমন আছেন সবাই? আমার বন্ধুদের অনুরোধে আমাকে একটু বড় করেই তাগদা ট্রিপটা আবার তৈরি করতে হলো। সবাই বলছে, যারা দেখেছে আমার তাগদা ট্রিপ, সবাই বলছে যে কেন এত ছোট ছোট করে আমি বানিয়েছি। আসলে আমার তো একদম নতুন হাত, তাই ছোট ছোট করেই চেষ্টা করেছিলাম সবাইকে ভালো লাগানোর জন্য। তা তৈরি করার পরে যখন আমি এগুলো পোস্ট করেছি এবং সবাই যখন দেখতে শুরু করেছে, অনেকেই আমাকে বলেছে খুব ভালো হয়েছে, এবং প্রত্যেকের একটাই অভিযোগ, এত ছোট করে কেন করেছি। তাই আজকে আর পাট পাট করে নয়, আজকে আমাদের 3 রাত্রি 4 দিনের এই ট্রিপটা আমি পুরোটা একসাথে আবার করে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের যাত্রা শুরু হয়েছিল বৃহস্পতিবার ভোর তখন 4টে, কারণ আমরা গেছি বন্দে ভারতে করে। 22301 বন্দে ভারত, হাওড়া নিউ জলপাইগুড়ি। এই ট্রেনটি বুধবার ছাড়া আর সব দিন চলে। এই ট্রেনটি ছাড়ে আপনাদের সকাল 5:55 হাওড়া থেকে। যেহেতু আমাদের হাওড়া স্টেশন থেকে বাড়ি অনেকটা দূর, তাই আমাদের আসতে হয়েছে একটা রিজার্ভ বাসে করে, কারণ আমাদের এই গ্রুপটাতে ছিল 16 জন। 16 জন শুরু থেকে একসাথে মজা করব বলে আমাদের যাত্রাটা আমরা একসাথে শুরু করেছি একটা রিজার্ভ ট্রাভেলারে করে। ঠিক 5:55 যখন হলো, সঙ্গে সঙ্গে 1 মিনিটও লেট নয় বন্দে ভারত ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এবং বন্দে ভারতে প্রথমেই ওঠার কিছুক্ষণ পরে আমাদের চা বিস্কিট দিয়েছিল, এবং তারপরে 7:30-8টা নাগাদ ব্রেকফাস্ট দিয়েছে। ভালোই ব্রেকফাস্ট দিয়েছে, পেট ভর্তি করে ব্রেকফাস্ট দিয়েছে, আমাদের কোনো অসুবিধা হয়নি কারুরই। এবং বেলা 12টা নাগাদ দিয়েছে লাঞ্চ। লাঞ্চের আইটেমও বেশ ভালো ছিল। ট্রেনটা এতটাই ভালো চলেছে যে আমরা প্রায় মালদা স্টেশনে পৌঁছানোর 1.5 ঘন্টা আগেই সেইখানে পৌঁছে গেছি, কিন্তু যেহেতু টাইম হয়নি বলে আমাদের ট্রেনটাকে বেশ অনেকক্ষণ মালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ সিগন্যাল পাইনি। এবং নির্দিষ্ট সময়ের 1/2 ঘন্টা আগেই আমরা শিলিগুড়িতে পৌঁছে যাই। শিলিগুড়িতে আমাদের পৌঁছানোর টাইম ছিল পৌঁছে যাই একটা, আমরা ছিলাম কিন্তু আমরা 6 নম্বরেই আমাদের ট্রেন এই তাগদায় স্টেশনে 12খানা ব্রিটিশ হেরিটেজ বাংলো আছে। আমাদের একটা এই 12টার মধ্যে 6 নম্বরে আমরা ছিলাম। আমার 6 নম্বর ব্রিটিশ বাংলোর নাম ছিল শাহ হৃদয়ম হেরিটেজ বাংলো। ব্রিটিশরা যখন আমাদের দেশে রাজত্ব করত, তখন কলকাতার গরমে তাদের খুব অসুবিধা হতো বলে গরমকালে তারা হয় সিমলায় গিয়ে থাকতো, না হয় দার্জিলিং এ গিয়ে থাকতো। এই দার্জিলিং এ থাকাকালীন তারা কিছু বাংলো বানিয়েছিল। তার মধ্যে তাগদাতে 12টি বাংলো আছে, তার মধ্যে আমরা ছিলাম 6 নম্বর বাংলোটি আমরা 16 জনের যে গ্রুপটা ছিল, আমাদের পুরো বাংলোটাই আমরা বুক করে নিয়েছিলাম, কারণ বাংলোতে 7টা মতন ঘর ছিল। একতলার ঘরগুলো সে ব্রিটিশ আমলেই তৈরি করা। আর নতুন দিকে যারা এখনকার ওনার, তারা নিজেদের থাকার জন্য এবং ব্যবসার কারণেও তারা একটা প্রসাদ নিজেদের মতন করে বানিয়ে নিয়েছে। এই যে এই দোকানটার মোমোটা কিন্তু খুব সুন্দর, যেখানে লেখা আই লাভ কাশিয়াং, একটা কাশিয়াংয়ের স্পট। এইখানে তো ওখানকার যারা গাড়ি চালায় আর কি, তারা তো দাঁড় করাবেই, আমাদেরকেও দাঁড় করিয়েছিল। সেখানে নেমে আমরা অনেক ফটোশুট করলাম, এবং ঠিক তার উল্টো দিকেই এই মোমোর দোকানটা। এই মোমোর দোকানটা খুব টেস্টি মোমো বানিয়েছে, তার সাথে আমরা চা কফি, যার যেরকম কোল্ড ড্রিঙ্কস প্রয়োজন সে তেমনই সেটা নিয়েছিল আর কি। এই হচ্ছে আমাদের বাংলোর রুম। বাংলোটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ফ্যামিলি এই বাংলোটা চালায়, তারা নিজেরাই সমস্ত কিছু দেখাশোনা করে, রান্না থেকে ঘর গোছানো থেকে সমস্তটাই তারা নিজেদের হাতেই কাজটা করে, এবং আমাদের থেকে বেশ ভালো লেগেছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই বাংলোটা। এবং যে দিদি রান্না করে, তিনি রান্না করেন,
তার হাতের রান্নাটাও খুব সুন্দর। তবে একটা সমস্যা আছে, এখানে কিন্তু একটু জোক আছে। এই জোক আমার হাতে উঠে গেছিল এবং যথেষ্ট আমি আতঙ্কিত হয়েছিলাম। পরে অবশ্য সেটাকে নামানো গেছে। আর বাংলোটা খুব সুন্দর, ফুল দিয়ে সাজানো। বাংলোর পজিশনটা দারুণ সুন্দর। বাংলো থেকে পুরো টাইগার হিল রেঞ্জ যেটা আছে সেই রেঞ্জটা বাংলোর এই লনটা থেকে ভালো সুন্দর দেখা যায়। আমরা যে সময় এসেছিলাম সেই সময় কিন্তু একটু বৃষ্টি হয়েছিল। আমরা যে কদিনই ছিলাম সে কদিনই কিন্তু আমরা বৃষ্টি পেয়েছি। তবে একটা সুবিধা হয়েছিল যেটা, সেটা বৃষ্টিটা হয়েছিল হয় রাত্রিবেলায় নয় দুপুরবেলায়। মানে আমাদেরকে ভিজতে প্রায় হয়নি বললেই চলে। ওয়েদারটা দারুণ পেয়েছি, বেশ ভালোই ঠান্ডা। মানে আমাদের কলকাতায় শীতকালে যেরকম টেম্পারেচার, এখানে কিন্তু এখন গরমকালে ঠিক সেরকম টেম্পারেচারই আমরা পেয়েছি। বাংলোতে ফুডিং লজিং দুটোরই ব্যবস্থা আছে। আপনি শুধু লজিং নিতে পারেন বা ফুডিং লজিং দুটো একসাথে নিতে পারেন। যদি শুধু লজিং নেন তাহলে একটু দাম বেশি পড়বে, ৬,০০০ টাকা করে পার ডে পার রুম। আর যদি ফুডিং লজিং নেন তাহলে সেটা কমে গিয়ে একটু ৪,৫০০ টাকা করে পার ডে পার রুম, এই হিসাবে ওরা চার্জটা নেয়। তবে খাবারের কোয়ালিটি অসাধারণ। আমরা বাড়িতে যেরকম খাই, যেরকম রান্না খাই, একদম সেই রকম রান্না খেয়ে আমরা যথেষ্ট খুশি এবং প্রত্যেককে আমরা খুব আনন্দ করে খাওয়া দাওয়াটা করেছি। এবং সকালে এরা টি দিচ্ছে, তারপরে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, বিকেলবেলায় চা, স্ন্যাক্স এবং রাতে ডিনার। এবং প্রত্যেকটাই হাতে বানানো। বাড়ির যে ওনার যে দিদি, উনি সমস্তটাই দেখাশোনা করেন, দেখাশোনা করে উনি সমস্ত কিছু বানান। এবং একটা অদ্ভুত জিনিস লেগেছে যে বাড়িতে ৫ জন মেম্বার, ৫ জন মেম্বার সমান তালে ওই দিদিকে সাহায্য করে চলেছে যাতে করে সুন্দর খাবার তিনি পরিবেশন করতে পারেন। এবং একটা ছেলে আছে যে এনাদের হেল্প করে। শুনলাম বাচ্চাটা ছেলেটার বাবা মা নেই, তাই এদের কাছে থাকে এবং এদের হাতে হাতে কাজ করে। এই বাড়ির পজিশনটা না খুব ভালো। মানে এত সুন্দর এই বাড়ির পজিশনটা না, সকালবেলায় উঠলেই মন ভালো হয়ে যায়। এবং যখনই আপনি লনটাতে বেরোবেন না, চারিদিকটা এত মানে অসাধারণ মানে লাগবে আপনার দেখতে। আকাশটা যে সময় আমরা পরিষ্কার পেয়েছিলাম সেই সময় যেমন একটা সুন্দর ভিউ পেয়েছি, আবার যখন মেঘ করেছে সেই সময়ের ভিউটাও খুব সুন্দর। চারিদিকটা খোলা এবং ব্যাক সাইড যেটা সেটা একদম পাহাড়, সেই দিকটাতে পাহাড় আছে, যাকে বলে পাহাড়ের কোলে একদম এই বাংলোটা। আমরা এখানে ৪ দিন ৩ রাত্রি থেকেছি, যদিও সেটা যাতায়াত নিয়ে। তবে এখান থেকে আমরা যেটা ঘুরেছি সেটা তিনচুলে, লামাহাটা এবং দার্জিলিং ম্যাল। কারণ হাতে বেশি সময় ছিল না বলে এর থেকে বেশি আমাদের আর ঘোরা হয়ে ওঠেনি। কারণ পাহাড়ি রাস্তায় জার্নি করতে একটু কষ্ট হয়, কিছুক্ষণ পরেই লোকে একটু টায়ার্ড হয়ে যাচ্ছে, তখন তাদের একটু বিশ্রামের জন্য তারা বলছে যে একটু ফিরে গেলে ভালো হয়। এই জন্য খুব একটা বেশি আমরা ঘুরতে পারিনি। তবে যেটুকু ঘুরেছি অসাধারণ ঘুরেছি। মানে আনন্দের, খাওয়া দাওয়ার এবং ঘোরাঘুরিতে কোনো কার্পণ্য আমরা করিনি। প্রথম দিন আমরা গেছিলাম তিনচুলে। সেখানে গিয়ে প্রচুর মজা করেছি এবং ছবি তুলেছি। ওখানে একটা লাভার্স পয়েন্ট আছে, সেখানে তিস্তা এবং রঙ্গিত এই দুটো নদীর মিলনস্থল। ওই জায়গাটা খুব সুন্দর এবং পুরো রাস্তাটা আমরা যেটা গেছি সেটা পাইন বনের ভেতর দিয়ে গেছি। পাইন বন দিয়ে যেতে অসাধারণ লেগেছে। গেছিলাম একটা মনেস্ট্রি দেখতে, কিন্তু ড্রাইভার দাদাদের একটু মিসগাইডিং এর জন্য মনেস্ট্রিটা আমরা দেখতে পাইনি, কারণ মনেস্ট্রিটা বন্ধ ছিল। এই যে পাইন বনের ভেতর দিয়ে যাচ্ছি, এই পাইন বনটা দিয়ে আপনি খালি চোখে যেতে দেখতে এত ভালো লাগবে বলে বোঝাতে পারবো না। আর এই যে দার্জিলিং এর, যে কারণে দার্জিলিং যাওয়া, টয় ট্রেন, এই হচ্ছে টয় ট্রেন এবং এটা হচ্ছে ম্যাল। ম্যালটা অসাধারণ লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। এবং ম্যালে আমরা গোল্ডেন টিপসের যে দোকানটা আছে, গোল্ডেন টিপসের এখানে ৩টে দোকান আছে। এই দোকানে আমরা চা, পুরো ওরা চা বানিয়ে দিয়েছে
এবং ওরা আমরা যেভাবে বাড়িতে চা বানাই সেভাবে নয়, ওদের চা বানানোর পদ্ধতিটা একদম অন্যরকম এবং সেই বানানো পদ্ধতিতেই আমরা চা খেয়েছি। চাটা খেতেও বেশ ভালো লেগেছে এবং ওরা চা ক যে যে চা পাতাটা আমাদের দিয়েছিল তার যে টাইমিং কতক্ষণ ভেজাতে হবে, কতটা ভেজাতে হবে সেই ব্যাপারটা পুরোটা ওরা ঘড়ি ধরে করেছে। এবং কি ঘড়ি বলুন তো? বালি ঘড়ি। আগেকার দিনে ছিল না বালি ঘড়ি, উল্টে দিলে বালি হুড়হুড় করে পড়বে, আবার উল্টে দিলে আবার বালি হুড়হুড় করবে। সেই ঘড়ি ধরে ওরা চাটা করেছিল এবং পরিবেশনের পদ্ধতিটা এতটা সুন্দর যে এটা আপনারা না গিয়ে উপভোগ করলে ঠিক গোল্ডেন টিপসের যে দোকান থেকে আমরা চা খেয়েছি সেই দোকানের পাশে একটা হ্যান্ডিক্রাফটের দোকান আছে, ইস্টার্ন আর্ট বলে। সেই দোকানে খুব সুন্দর সুন্দর গিফট আইটেম পাওয়া যায় এবং বেশ রিজনেবল প্রাইসে। আমাদের অনেকেই সেখান থেকে বিভিন্ন রকম গিফট আইটেম কিনেছে এবং তাদের পরিচিতদের দেবার জন্য। এই সেই গোল্ডেন টিপস দোকান, এইখানেই আমরা চা খেয়েছিলাম। এদের বানানো চাটা খুব সুন্দর হয়েছে এবং আমার তো বেশ ভালো লেগেছে। বেশ অভিনব কায়দায় ওরা চাটা করলো এবং আমাদের সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চাটা পরিবেশন করলো। এই দোকানটাতে বিভিন্ন ভ্যারাইটির চা বিক্রি হয় এবং চা পাতার কোয়ালিটি, তার রোস্টিংয়ের টাইম এবং কোয়ালিটি সব কিছুর ওপর ভ্যারি করে কি কোয়ালিটির চা প্রস্তুত হচ্ছে। দোকানটা খুব সুন্দর করে সাজানো এবং সুন্দর করে সোফা পাতা, ইন্টেরিয়ার অসাধারণ। মেলে ঘুরতে ঘুরতে আপনারা প্রচুর দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনাদের প্রিয়জনেদের জন্য যদি কিছু কিনতে চান সেটা কিনতে পারেন এবং গিফট আইটেম দেবারও প্রচুর দোকান আছে। এখানে আমরা সিজলার খেয়েছি আর বেকারি আইটেম খেয়েছি, তবে সিজলারের থেকে বেকারি আইটেমটা অসাধারণ লেগেছে। হঠাৎ করেই দেখলাম মেঘে চারিদিক ঢেকে গেল। এই দৃশ্যটাও অসাধারণ। পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে চলছে গাড়ি মেঘের ভেতর দিয়ে। এইরকম মেঘের ভেতর দিয়ে যখন আমরা কোডাইকানাল গেছিলাম সেখানে দেখেছিলাম সামনের জনকে দেখা যাচ্ছে না, এত মেঘ। তবে সেখানকার রূপ আলাদা, এখানকার রূপ আলাদা। এই ৬ নম্বর বাংলোটা আমার খুব ভালো লেগেছে এবং মাঝে মধ্যে ইচ্ছে হয়েছে যদি এটা আমার নিজের বাংলো হতো। এই সেই মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা যেটাতে ড্রাইভার দাদারা একটু মিসগাইড করেছিল। ফল ভাইরা ফল কেটে কুলোতে পারছে না, ১৬ জন সামনে দাঁড়িয়ে আছে, সবাই বলছে তাড়াতাড়ি দাও। এটা হচ্ছে তিস্তা এবং রঙ্গিত দুই নদীর মিলনস্থল। লোকাল ভাষায় এই জায়গাটার নাম দিয়েছে লাভার্স পয়েন্ট। এখন আমরা চলে আসলাম লামাহাটা ইকো ফরেস্টে। এই জায়গাটায় পাইন বন, খুব বড় বড় উঁচু উঁচু লম্বা লম্বা পাইন গাছ বিস্তীর্ণ কিছু এলাকা জুড়ে।
পাইন গাছের সারি, তার সাথে পার্কে যেমন বিভিন্ন ভ্যারাইটির ফুল থাকে সেরকম ফুল আছে। তবে বিভিন্ন জায়গা ঘুরে আমি দেখলাম ঠান্ডার জায়গায় ফুলটা খুব সুন্দর হয়। যেসব ফুল আমাদের কলকাতাতে হাজার যত্ন করলেও তাকে রক্ষা করা যায় না, তাকে ফোটানো যায় না, সেই সব ফুলগুলো যথেষ্ট অবহেলাতেই এখানে রাস্তার ধারে ফুটে আছে। যতটা রাস্তায় ট্রাভেল করেছি মোটামুটি বেশিরভাগ জায়গাতেই দেখেছি সুন্দর সুন্দর ফুল রাস্তার দুপাশে ফুটে উঠেছে। এই দিদি হচ্ছে ৬ নম্বর বাংলোর অফিসিয়াল মালিক। এনার তত্ত্বাবধানেই পুরো বাংলোটা চলে এবং ভীষণ হাসি খুশি একজন দিদি, হাতের রান্না অসাধারণ। আমরা যেমন যেমন বলেছি তেমন তেমন উনি করে দিয়েছেন এবং মোমোটা অসাধারণ বানিয়েছিলেন। এই দাদার ৩ পুরুষের ব্যবসা, এই হোমস্টে। ইনি তৃতীয় পুরুষ। এনার দাদুই এই ব্যবসাটা শুরু করেছিলেন, তারপরে এনার বাবা, এবং এখন ইনি ব্যবসাটা দেখাশোনা করছেন। পেশায় ইনি একজন স্কুল শিক্ষক এবং এনাদের বাড়িতে একজন অনাথ বাচ্চা আছে যাকে এনারা নিজেদের দায়িত্বে লেখাপড়াও করাচ্ছেন। আমাদের কাকদা ট্রিপ এখানেই শেষ। আজকে শেষ দিন, তাই শেষ দিনের কিছু মজা, কিছু কথা সবকিছুই শেয়ার করলাম ছবির মাধ্যমে। আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক, একটা কমেন্টস, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে এই পর্যন্ত। টাটা।